আসসালামু আলাইকুম। আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে কোনো অ্যাডভোকেট হিসেবে না। আমি একজন সাধারণ মানুষ বা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, সেই হিসেবে আমি কয়েকটা কথা আজকে বলতে চাচ্ছি। তা সে বিষয়টা হচ্ছে যে এই কোটা আন্দোলনে পুলিশের গুলি, এই বিষয়টা নিয়েই মূলত আমি আজকে কথা বলতে যাচ্ছি। শুধু আজকে বলবো এই কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে, যেহেতু বর্তমানে এই সমস্যাটাই বা এই আন্দোলনটাই চলমান আছে বা রানিং আছে। আমরা প্রথমে কিছু আইন সম্পর্কে জানব। যেমন হচ্ছে যে বেআইনি সমাবেশ, আমরা এই কোটা আন্দোলন যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের যে আইন আছে, দণ্ডবিধি আইনের 141 ধারা, আপনারা একটু লাইনে থাকেন, আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি। 141 ধারা সাধারণত এটাকে বলা হয় বেআইনি সমাবেশ। এই যে 161 ধারা বের হয়ে গেছে, হ্যাঁ 161 ধারা। ধারা, এই ধারা এখানে বিশেষ করে আমরা বলতে পারি যে মেন কথা আমরা যেটা বলতে পারি সেটা হলো যে পুলিশের অনুমতি ছাড়া যদি কোনো সমাবেশ করা হয় সেটাকে আইনের ভাষায় বলা হয় বেআইনি সমাবেশ। অর্থাৎ কোথাও কোনো সমাবেশ করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে হবে, সংশ্লিষ্ট থানায় জানাতে হবে, সংশ্লিষ্ট থানা থেকে পারমিশন নিয়ে তারপরে সমাবেশ করতে হবে। এটা হলো মানে বৈধ সমাবেশ। আর যদি পুলিশের অনুমতি না নেওয়া থাকে, থানা থেকে অনুমতিপত্র না নেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে বেআইনি সমাবেশ। তাই এই আইনের ভিত্তিতে আমরা বলতে পারি যে বর্তমানে যে কোটা আন্দোলনটা হচ্ছে এটাকে বেআইনি সমাবেশ বলা যায়। এখন আমি এই বেআইনি সমাবেশের দুইটা ধারা, একটা হচ্ছে 141 ধারা দণ্ডবিধি আইনের, 141 ধারা এবং 42 ধারা। 142 ধারায় বলা হয়েছে যে এই বেআইনি আন্দোলনে বা সমাবেশে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু সবাই অপরাধী, বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য। এখন এই যে বেআইনি সমাবেশটা করা হচ্ছে বা হয়েছে বা আরো চলতেছে, এই সমাবেশের শাস্তিটা কি সেইটা বা সেই কথাটা আমি একটু বলতে চাচ্ছি। সেটা হলো দণ্ডবিধির 143 ধারা। এই ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের শাস্তি কি, অর্থাৎ আমরা যে অপরাধটা করছি বা যারা করছে এই অপরাধে কি শাস্তি হতে পারে আইনে। এই অপরাধে বলা হয়েছে 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। আপনি বুঝতে পারছেন, আমরা যে বেআইনি সমাবেশটা করছি বা আপনারা যে বেআইনি সমাবেশটা করছেন, আইনে এটার শাস্তি কি দেওয়া হয়েছে? 6 মাস সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে আমরা বেআইনি সমাবেশ করার শাস্তি জানলাম, এটা 6 মাস বিনাশ্রম অথবা সশ্রম কারাদণ্ড। এটা হলো সাধারণ সমাবেশ, বেআইনি সমাবেশ সম্পর্কে। এইবার আর একটা বিষয় বলবো, সেটা হলো যে মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ। হ্যাঁ, মারাত্মক অস্ত্র, এটা একটু লাইনে থাকবেন, আমি একটু দেখে জানাচ্ছি। লিখে রাখছি, ভুলে গেলাম। 143। হ্যাঁ, এই যে পেয়েছি, দণ্ডবিধির 144 ধারা, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি। অর্থাৎ একটা হলো শুধুমাত্র সমাবেশ, কারোর কাছে কোনো অস্ত্র নাই, কোন রকম অস্ত্র ছাড়াই যে সমাবেশটা হচ্ছে সেইটা হলো বেআইনি সমাবেশ। আর অস্ত্র নিয়ে যে সমাবেশটা করা হয় সেই সমাবেশকে বলা হয়
মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করা, পেজ হচ্ছে 238। হ্যাঁ, এই যে পেয়েছি 143 দ্বারা, যদি কোনো লোক বেআইনি সমাবেশে যোগদান করে তবে তাকে 6 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এটা হলো বেআইনি সমাবেশ করার শাস্তি। অর্থাৎ যারাই কোটা আন্দোলন করছে এদের শাস্তি, যদি মামলা হয় তাহলে এদের শাস্তিটা কি হবে? 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এরপর যদি মারাত্মক অস্ত্র নিয়ে, ধরেন অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র বা এই সমস্ত মারাত্মক অস্ত্র নিয়ে যদি বেআইনি সমাবেশ করা হয় তাহলে তার শাস্তিটা কি হবে সেটাও একটু আপনারা জেনে নেন। যদি কোনো লোক মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কিংবা যে বস্তু অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটতে পারে, অর্থাৎ আপনি যদি একটা লাঠি নিয়ে সমাবেশ করেন তাহলে এটাকে কিন্তু মারাত্মক অস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মারাত্মক অস্ত্র এমন কিছু হতে হবে যা ব্যবহার করলে মানুষের মৃত্যু হতে পারে। আর কি বলা হয়েছে? এই অস্ত্রে সজ্জিত হয়ে কোনো বেআইনি সমাবেশে যোগদান করে তবে সেই লোক 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই কোটা আন্দোলন যারা করছে এরা একটা বেআইনি সমাবেশ করছে, আর এই সমাবেশের শাস্তি হলো 6 মাস সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। আর যদি মারাত্মক অস্ত্র নিয়ে কোনো বেআইনি সমাবেশ করে তখন তার শাস্তি হচ্ছে 2 বছর, মানে সর্বোচ্চ 2 বছর। 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, কিন্তু সর্বোচ্চ শাস্তি 2 বছর সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। তবে অবশ্যই মারাত্মক অস্ত্র নিয়ে এই আন্দোলনটা করতে হবে। তা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে যারাই কোটা আন্দোলন করছে সেখানে তো সব রকমের চ্যানেল আছে, আর বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। এখন চ্যানেল ছাড়াও আমরা বলতে পারি যে কেউ যদি মারাত্মক অস্ত্র নিয়ে সমাবেশ করে সেটা কিন্তু গোপন করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সবার হাতে এখন মোবাইল, সবার হাতে ফেসবুক, সবার হাতে ইউটিউব, সবার হাতে টিকটক, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কারোর কাছে গোপন করার সুযোগ নাই। যদি তারা বেআইনি অস্ত্র নিয়ে সমাবেশ করত সেটা কিন্তু আমাদের সবার কাছে চলে আসতো বা আমরা সবাই জানতে পারতাম। আর আমি ধরেও যদি নিই যে এই যারা কোটা আন্দোলন করছে এরা বেআইনি অস্ত্র নিয়ে আন্দোলন করছে, তাতেও কিন্তু সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড। আমি এই ধারা দুটো কেন বললাম, এই কথাটা আপনারা একটু মন দিয়ে শোনেন। এই 2টা ধারার কথা এই জন্য বললাম যে গুলি করার মতো, পুলিশ কাউকে গুলি করবে, সেই গুলি করার মতো অপরাধ বা সাজা এই 2টা ধারায় কোথাও সংগঠিত হয় নাই। অর্থাৎ কেউ যদি সমাবেশ করে সেটা পুলিশের অনুমতি ছাড়া, তাহলেও কিন্তু, বা থানার অনুমতিপত্র না নিয়েও যদি কেউ সমাবেশ করে তার শাস্তি হলো 6 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 6 মাস সশ্রম কারাদণ্ড। আর যদি মারাত্মক অস্ত্র নিয়ে তার শাস্তি হলো সর্বোচ্চ 2 বছর সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। তার মানে কি দাঁড়ালো? কাউকে গুলি করে মারার মতো কোনো অপরাধ সংগঠিত হয় নাই। আমি শুধু এই কথাটাই এখানে বলতে চাচ্ছি যে পুলিশ গুলি করতে পারে। হ্যাঁ, এবার আমি বলবো যে পুলিশ গুলি করতে পারে, গুলি করার আইনও আছে, তাদেরকে অনুমতিও দেওয়া হয়। আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি দেওয়া হতো, এটা কিন্তু অনুমতিও দেওয়া হয়। এইবার আমি আরেকটা বিষয় সম্পর্কে বলি যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা সম্পর্কে। সাধারণত আমরা ইতিপূর্বে জানি যে 144 ধারা যদি কেউ অমান্য করে, অর্থাৎ দেশে 144 ধারা ঘোষণা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের। 144 ধারা মানে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই জরুরি অবস্থায় মানে বিশেষ প্রয়োজন ছাড়া বা উপযুক্ত কারণ ছাড়া বাইরে বের হওয়া নিষেধ, সমাবেশ করা নিষেধ। আমাদের দেশে কিন্তু এখনো এই 144 ধারাটা কিন্তু জারি করা হয় নাই। 144 ধারার যে জরুরি অবস্থা সেটা কিন্তু এখনো জারি করা হয় নাই। আমি শুধু আইনের কথাগুলো বলছি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। ধরেন যেখানে 144 ধারাও জারি করা হয় নাই সেখানে পুলিশ কি করে গুলি করতে পারে? আমি শুধু সেই কথাটা বলতে চাচ্ছি যে 144 ধারা যদি জারি করা হয়, জরুরি অবস্থা ঘোষণা করা হয়, সেই আইন যদি অমান্য করে কেউ রাস্তায় সমাবেশ করে তখন গুলি করলে সেটা এক প্রকার মেনে নেওয়া যায় বা আইনে
তাও কিন্তু আইনে এরকম বলে না যে ডাইরেক্ট গুলি করতে হবে। আইনে কি বলে দেখেন, যদি বেআইনি সমাবেশ করা হয় তখন ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারায় এই গ্রেপ্তার সম্পর্কে বলা হয়েছে। 46 ধারা, অর্থাৎ যারা বেআইনি সমাবেশ করছে, যদি পুলিশ চায়, পুলিশকে যদি কোনো নির্দেশনা দেওয়ার দরকার নাই, পুলিশ যদি চায় তাহলে কিন্তু এই যারা আন্দোলন করছে, কোটা আন্দোলন, সবাইকে গ্রেপ্তার করতে পারবে। এইটা কিন্তু 46 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের বলা হয়েছে যে বেআইনি সমাবেশ করলে বা পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আর সেই গ্রেপ্তারের সম্পর্কে কি বলা হয়েছে, দণ্ডবিধি, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধির 46 ধারা। এই যে দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারায় গ্রেপ্তার সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি বেআইনি সমাবেশ করে, আমরা ধরে নিতে পারি যেরা সবাই বেআইনি সমাবেশ করছে, পুলিশ এদের গ্রেপ্তার করতে পারে, চাইলে সবাইকে গ্রেপ্তার করতে পারে। সেই গ্রেপ্তারের জন্য কি করবে, প্রথমে তাকে আটক করবে, অর্থাৎ যারা বেআইনি সমাবেশ করছে তাদেরকে গ্রেপ্তার করবে। এটা হলো 46 ধারায় বলা হয়েছে, 46-এর 1 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের। এবার 46-এর 2 ধারা, মানে 46 ধারা উপধারা 2, এতে গ্রেপ্তার সম্পর্কে কি বলা হয়েছে, যে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে চাচ্ছে, সে গ্রেপ্তার করতে দিচ্ছে না, সে শক্তি অবলম্বন করছে, শক্তি খাটাচ্ছে, সে পলায়ন করছে বা পুলিশের উপর হামলা করছে, এইরকম ঘটনা যদি হয় তখন কি হবে, তখন এই 46-এর 2 ধারায় বলা হয়েছে পুলিশ যা করা দরকার গ্রেপ্তার করার জন্য সব কিছু করতে পারে। সেটা কি করার জন্য, গ্রেপ্তার করার জন্য, গুলি করার জন্য না, গ্রেপ্তার করার জন্য। তাহলে আমরা এই কোটা আন্দোলনে যে গুলিটা করা হয়েছে, আমরা সে সম্পর্কে কি বলতে পারি, আমরা আইনের দৃষ্টিতে কথা বলবো, আইনের বাইরে না। আইনে বলা হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে নাই। আবার বলা হয়েছে কি, যে সে যদি গ্রেপ্তারে বাধা দেয় তাহলে কিন্তু গ্রেপ্তার করার জন্য যা কিছু করা দরকার সবকিছু পুলিশ করতে পারবে। তাহলে এখানে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টাও করা হয় নাই, আবার গ্রেপ্তার করার ক্ষেত্রে বাধাও আসে নাই, এবং তাকে গ্রেপ্তার করার জন্য সব রকম ব্যবস্থাও নেওয়া হয় নাই। এরপরে কি বলা হয়েছে, 46-এর 3 ধারায় বলা হয়েছে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ধারা 46 উপধারা 3, এই ধারায় পুলিশের গুলি সম্পর্কে কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই ধারায় এইরূপ কোনো অধিকার দেওয়া হয় নাই যাহার ফলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য কোনো অপরাধে অভিযুক্ত নহে এমন ব্যক্তির মৃত্যু ঘটানো যাইতে পারে। অর্থাৎ যাকে গুলি করা হয়েছে সে কিন্তু মৃত্যুদণ্ডের অপরাধী না, সে মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ করে নাই, অথবা সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ করে নাই। আর এই ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে 46-এর 3 ধারায়, যে যদি পুলিশ গ্রেপ্তারে বাধার সম্মুখীন হয় আর সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত হওয়ার মতো কোনো অপরাধ সংগঠিত না করে তাহলে তাকে গুলি করা যাবে না। তাকে, এটা সরাসরি বলা হয়েছে কিন্তু এই ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর 3 ধারায়। এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হলো যে 46, এই যে 144 ধারা, ইতিপূর্বে আমরা দেখছি অনেক আন্দোলনে, আমাদের তখন হয়তো বাংলাদেশ হয়েছে কি হয় নাই, তখনও কিন্তু এই 144 ধারায় গুলি করা হয়েছে। এখন এই 44 ধারার সম্পর্কেও কিন্তু আইনে শাস্তির বিধান রাখা হয়েছে। অর্থাৎ কি, যে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা অনুযায়ী দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই জরুরি অবস্থা থাকা সত্ত্বেও কেউ যদি সমাবেশ করে বা এই আদেশ অমান্য করে তার শাস্তিও কিন্তু বলা হয়েছে কত ধারায়, দণ্ডবিধির 188 ধারায় এই শাস্তি সম্পর্কে বলা হয়েছে। আমি আপনাদেরকে একটু সেই দণ্ডবিধির 188 ধারাটা পড়ে শোনাচ্ছি। জি, দণ্ডবিধির 188 ধারায় বলা হয়েছে, যদি কোনো লোক কোনো আদেশ জারি করতে বিধিসঙ্গতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী দ্বারা জারিকৃত আদেশে তাকে কোনো বিশেষ কার্য হতে বিরত থাকার অথবা তার দখলাধীন
বা পরিচালনাধীন কোনো সম্পত্তি সম্পর্কে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করা হয়েছে জানা সত্ত্বেও অনুরূপ নির্দেশ অমান্য করে। এতে আমরা কি বুঝলাম? যে দেশে, এটা এখনকার অবস্থা বলতেছি না, আমি আইনের কথা বলতেছি, যে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে, ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করা হয়েছে। এখন এই ধারায় বলা হয়েছে কোনো সমাবেশ করা যাবে না। এখন এইটা জানা সত্ত্বেও কেউ যদি সমাবেশ করে তখন তার শাস্তি কি হবে? তখন তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যদি অনুরূপ অবাধ্যতার ফলে আইনসম্মতভাবে নিযুক্ত কোনো লোকের বিঘ্ন সৃষ্টি হয়, বিরক্তি উৎপাদন হয় বা ক্ষতি সাধিত হয়, অথবা বিঘ্ন, বিরক্তি বা ক্ষতির ঝুঁকি সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তবে সেই লোক 1 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা 200 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যে 144 ধারা অমান্য করে যদি কেউ তাদের সমাবেশ করে আর তার ফলে কি হয়, কারোর বাধা সৃষ্টি হয়, মানে বিঘ্ন সৃষ্টি হয়, কেউ বিরক্ত হয় বা মানুষের সাধারণ ক্ষতি হয়, তাহলে তার শাস্তি বলা হয়েছে 1 মাস সশ্রম কারাদণ্ড, না 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা। বুঝতে পারছেন যে 144 ধারা অমান্য করলে, মানুষের সাধারণ ক্ষতি করলে তার শাস্তি 1 মাস বিনাশ্রম কারাদণ্ড আর 200 টাকা জরিমানা। আর যদি অনুরূপ অবাধ্যতার ফলে মানবদেহ বা মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ সংঘটিত হয় বা অনুরূপ বিপদ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, অথবা কোনো দাঙ্গা বা কলহ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তবে সেই লোক 6 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং 1000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমি কি বললাম কথাটা? যদি 144 ধারা জারি হয় বা জরুরি অবস্থা দেশে জারি করা হয়, সেই আদেশও যদি অমান্য করা হয়, তাহলে তার শাস্তি প্রথমে বলা হয়েছে 1 মাস কারাদণ্ড, আর পরেরটায় বলা হয়েছে 6 মাস কারাদণ্ড। তাই 1 মাস কারাদণ্ড যেখানে, 6 মাস কারাদণ্ড যেখানে, 2 বছর কারাদণ্ড যেখানে, সেখানে কি গুলি করার পারমিশন থাকতে পারে? আইনে কোথাও পারমিশন দেওয়া হয় নাই। এই ফৌজদারি কার্যবিধির 46-3 ধারায় বলা হয়েছে শুধুমাত্র যেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে এমন অপরাধ সংঘটিত হয়েছে, বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এমন অপরাধ সংঘটিত হয়েছে, তখন শুধু গুলি করার নির্দেশ বা গুলি করতে পারে পুলিশ। এটা ফৌজদারি কার্যবিধি আইনে পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, গুলি করার ক্ষমতা, তবে ওই 2 ক্ষেত্রে। কিন্তু এরকম যদি হয়, কিন্তু কোটা আন্দোলনে আমি দেখেছি যাদেরকে বা যাকে গুলি করা হয়েছে সে কিন্তু মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ সংঘটিত করে নাই, সে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ সংঘটিত করে নাই, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, তাকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করা হয় নাই, সে যে গ্রেপ্তার প্রতিরোধ করার চেষ্টা করছে বা পুলিশের উপর হামলা করেছে এরকম কিন্তু কোনো নজির নাই। আমি শুধু আইনের কথা বলছি, যে এই আইনের কোথাও যে আবু সাইদ নাম আমি জানতে পেরেছি, হয়তো অন্য কিছু নামের সাথে থাকতে পারে, যাকে গুলি করা হয়েছে সে হয়তো, আমি আবেগের কথা কিছু বলছি না, সে ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারতো বা রাষ্ট্রপতি হতে পারতো বা বড় কিছু হতে পারতো, বিসিএস ক্যাডার হতে পারতো, এটা ভবিষ্যৎ, এটা হতেও পারতো নাও হতে পারতো, এটা আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি এটাই যে সে যে অপরাধ সংগঠিত করেছে সেই অপরাধ গুলি করার মতো কোনো অপরাধ সংগঠিত হয় নাই। আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি। আর ধরেন যদি কোনো বেআইনি সমাবেশ সংগঠিত হয়, সেখানে পুলিশ রেগুলেশনে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রথমে যারাই বেআইনি সমাবেশ করছে তাদেরকে বলতে হবে যে আপনাদের সমাবেশের অনুমতি দেওয়া হয় নাই, আপনাদের এই সমাবেশকে বাতিল করতে বলা হয়েছে, আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা অতি দ্রুত এই সমাবেশ স্থল ত্যাগ করেন। এটা আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম কথা। এরপরে যারা সমাবেশ করছে তারা মানে নাই, তখন কি বলা হয়েছে, আপনি জল কামান ব্যবহার করেন, আপনি টিয়ার শেল ব্যবহার করেন, আপনি রাবার বুলেট ছোড়েন, আর গুলি যদি সর্বশেষ পর্যন্ত করতে হয় সে মরে যায়,
এমন গুলি আপনি করতে পারবেন না, যেহেতু সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ সংগঠিত করে নাই, যেহেতু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ সে সংগঠিত করে নাই, আপনি তাকে মেরে ফেলার মতো গুলি করতে পারেন না। এটা আইনে কোথাও আপনাকে দেওয়া হয় নাই। আর আপনি যদি আইন ছাড়া মারতে চান, সেটা আমাকেও আপনি মেরে ফেলতে পারেন। আমাকে অনেকে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলবে, বা আমার সময় শেষ, বা আমি এই সমস্ত আইনের কথা বলি, এটা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে। আল্লাহ যদি আপনাদের হাতে আমার মৃত্যু রাখে, মৃত্যু হতে পারে, আমি মৃত্যু নিয়ে ভয় পাই না। আল্লাহ যদি আমার কপালে হসপিটালে পড়ে থাকা লিখে রাখে, বিছানায় পড়ে থাকা লিখে রাখে, তাই হবে, আমি মৃত্যুকে ভয় পাই না। কিন্তু আমি আবারও বলছি যে আমি কিন্তু কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, বা রাজনীতি আমি কখনো করি না। আমি একজন সরল সোজা মানুষ, সাধারণ মানুষ সেইভাবে। কিন্তু আমি শুধু এই কথাগুলোই এখানে বলতে চাচ্ছি যে আইনের সম্পূর্ণ অপব্যবহার করা হয়েছে। যেখানে আইনে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, সেই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। যে মানুষটাকে আমি সব বাদ দিলাম, আইনের কথা সব বাদ দিলাম, কোথাও কোনো আইনের কথা আমি বলবো না, আমি আইন সম্পূর্ণ বাদ দিলাম। আজকে যদি আপনার ভাই এখানে থাকতো, আপনার মায়ের পেটের ভাই, আজকে যদি আপনার সন্তান এখানে দাঁড়িয়ে থাকতো, আপনি গুলি করতে পারতেন? আমি মানলাম যে আপনি দায়িত্বে আছেন, দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু করতে হবে, কিন্তু আইনের বাইরে গিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি তো আইনের সেবক, আপনি জনগণের সেবক। আপনাকে কি বলা হয়েছে? জনগণের সেবক। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব। বাংলাদেশে যদি আপনি সরাসরি গুলি করে মেরে ফেলেন, তাহলে আইন ব্যবস্থার কি দরকার? এ আদালতের কি দরকার? মহামান্য হাইকোর্ট বিভাগের কি দরকার? আপনি যদি নিজে গুলি করে মেরে ফেলেন, আইন তো আছে দেশে, আপনি গ্রেপ্তার করেন, আপনি গ্রেপ্তার করে অথরিটির কাছে হস্তান্তর করেন, আপনি তার নামে মামলা করেন, সে যে অপরাধ করেছে সেই মামলা করেন। ইদানিং দেখি যে অনেক মিথ্যা মামলাও হয়, আপনি মিথ্যা মামলা দেন, সে সারা জীবন জেলখানায় থাকুক, তার মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন হোক। আমাদের আইনে কি বলা হয়েছে? একজন নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়, প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাক, আইনে বলা হয়েছে। সেখানে একজন নির্দোষ মানুষ, সে নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল না। আমি দোষী না অপরাধী, আমি অপরাধ করেছি কি করি নাই, সেই কথাটা বলার আমি সুযোগ পেলাম না, সেই কথাটা বলার সুযোগ তাকে দেওয়া হলো না। মোবাইল কোর্ট সাথে সাথে শাস্তি দেয়, সাথে সাথে বিচার, অপরাধ প্রমাণিত হলে সাথে সাথে সেই ব্যক্তিকে, সেই আসামিকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধেও তো আপিল করার সুযোগ আছে, তাকে তো মেরে ফেলার সুযোগ নাই। আর এই সামান্য অপরাধের জন্য যদি আপনি মেরে ফেলেন, তাহলে বাংলাদেশের সবকিছু বন্ধ করে দিতে হবে। কোনো কোর্ট কাছারির দরকার নাই, আইন আদালতের দরকার নাই। কি হবে এই আইন আদালত দিয়ে যদি আপনি তাকে মেরে ফেলেন? আপনাকে কেউ অনুমতি দিয়েছে? বাংলাদেশের কোন আইনে আপনাকে অনুমতি দেয় নাই যে আপনি এই সামান্য অপরাধে কাউকে গুলি করে মেরে ফেলবেন, এই ক্ষমতা আপনাকে দেয় নাই। তাহলে আপনি কিভাবে মেরে ফেলতে পারেন? আপনি তাকে গ্রেফতার করতে পারেন। একজন মানুষ মৃত্যুদণ্ডে সাজা হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ডে সাজা হয়েছে, তারপরও কি আছে? আইন আছে, আদালত আছে, দেশের মহামান্য হাইকোর্ট বিভাগ আছে। আমার প্রতি অবিচার করে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আমাকে সাজা দেওয়া হয়েছে, আমি আপিল করতে পারবো? আমার বিরুদ্ধে সাজা হওয়ার সাথে সাথে তো আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার আইন নাই। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড তখনই শুরু করে না। আইনে কি বলা হয়েছে? আপিলের সুযোগ আছে, রিভিশনের সুযোগ আছে। আমার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে, আমি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবো। আমি যদি নির্দোষ হই, মহামান্য হাইকোর্ট বিভাগ আমাকে খালাস দেবেন। আর আমি যদি দোষী হই, মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ড বহাল রাখবেন, সেই যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখবেন, এরপরে সেই সাজা বহাল রাখবেন। এরপরে মহামান্য হাইকোর্ট বিভাগ যদি বহাল রাখেন আমার মৃত্যুদণ্ড, আমার যাবজ্জীবন, আমার সাজা বহাল রাখেন, এরপরে আপনি মহামান্য আপিল বিভাগে যেতে পারবো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেটা, সেখানে আমি ওই আদেশের বিরুদ্ধে, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে যেতে পারবো। আমি নির্দোষ সে কথা আমি বলতে পারবো। আমার যে সাফাই আছে, আমার নিজের পক্ষে যে কথা আছে, সেগুলো আমি বলতে পারবো। এটাই তো দেশের আইন। এরপরে যদি মহামান্য আপিল বিভাগও আমার শাস্তি বহাল রাখেন, মহামান্য আপিল বিভাগ যদি আমার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন,
তারপরও তো আইনে সুযোগ আছে, আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে পারবো। আইনে তো সব কিছু বলা আছে, কিন্তু কোথাও তো আপনাকে বলে নাই আপনি মেরে ফেলেন। আপনি মেরে ফেললে তাহলে এইগুলোর কোনো দরকার আছে? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি মেরে ফেলেছেন, আমি মানলাম আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি তাকে মেরে ফেলেছেন। আপনি এখন তাকে ফিরিয়ে দেন, আপনার সেই ক্ষমতা আছে। আপনি তাকে জীবিত করতে পারবেন? তার মায়ের বুক খালি করেছেন, আপনি তাকে ফেরত দিতে পারবেন তার মায়ের কোলে? পারবেন না, সেই ক্ষমতা আপনার নাই। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো আইনে বলে না যে কেউ অপরাধ করলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে। আর এ তো সামান্য অপরাধ, এ তো আইনে তাকে সাজার কথা বলা রয়েছে, আপনি তাকে গ্রেফতার করতে পারবেন। গ্রেফতার করে আপনি আইনের আওতায় সোপর্দ করেন, আপনি যত খুশি তার নামে মামলা দেন, সে নিজের কথাটা বলতে পারবে। আমার দুঃখটা এটাই যে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের সংবিধান আছে, আমাদের ফৌজদারি কার্যবিধি আছে, আমাদের দণ্ডবিধি আইন আছে, আমাদের আইন প্রয়োগ হচ্ছে, আমরা আপিল করতে পারছি, আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে যেতে পারছি, আমরা মহামান্য আপিল বিভাগের কাছে যেতে পারছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে যেতে পারছি। কিন্তু আপনি সবকিছু নিমেষের মধ্যে শেষ করে দিলেন, কোথাও যাওয়ার মতো কোনো সুযোগ আমার রাখলেন না। যাক, আমি কথা বাড়াবো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা শুধু আইন মেনে চলব। আমি কারো কথাই বলছি না যে পুলিশ খারাপ, এ কথা কিন্তু আমি কখনো বলছি না। আর সেটা বললে আমার অপরাধ হবে, তার জন্য আমার মামলা হবে, হওয়াটাই স্বাভাবিক। অপরাধ করলে তার শাস্তি আছে। আমি শুধু এটা বলবো যে পুলিশ বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ বাহিনীর, যেটা দিচ্ছে পুলিশ বাহিনী। কিন্তু সবাই খারাপ এ কথা আমি কখনোই বলবো না। 99% ভালো, তবে 1%, আমি বলবো যে 1%ও না, তার থেকে কম, হয়তো 2-1 জনের কারণে পুরো পুলিশ জাতির, পুরো পুলিশ বাহিনীর বদনাম হয়ে যায়। অথচ এই পুলিশ বাহিনী কিন্তু কখনোই তাকে সাপোর্ট করে না বা তাকে বলে না যে তুমি এই কাজ করো বা আপনি এই কাজ করেন। আজকে যদি গুলি করার নির্দেশ থাকবে, আন্দোলন তো আজকে থেকে হচ্ছে না, অনেক আগে থেকেই হচ্ছে। আপনারাই তো তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদেরকে আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করতে দিয়েছেন, আন্দোলন করতে দিয়েছেন, তাহলে আজকে গুলি কেন? একটা কথা আমি বলবো যে শুধু পুলিশ বাহিনীর কথা না, যে যেখানে দায়িত্বে আছি, আমি যদি আমার দায়িত্ব থেকে কথাগুলো বলে থাকি, মনে করেন আজকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যেও যদি আমার কোনো অপরাধ হয়, অবশ্যই আমার নামে মামলা হবে। অপরাধ যেই করবে তার সাজা পাওয়া উচিত, কোনো অপরাধী ছাড় পাওয়া উচিত না। যেহেতু আইনে বলা হয়েছে যে একজন নির্দোষ ব্যক্তি যেন কোনো মতে সাজা না পায়, প্রয়োজনে 10 জন অপরাধী খালাস পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষকে কখনো সাজা দেওয়া যাবে না। আর আমাদের তো সব আইন আছে, যার যার ব্যক্তিগত অপরাধ। আপনি যদি ব্যক্তিগতভাবে, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকি, ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকি, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার, সমগ্র জাতি এর জন্য দায়ী না। আমি আজকে যে কথাগুলো বলছি, আমি একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অ্যাডভোকেট, সেই হিসেবে আমি কথাগুলো বলিনি। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কথাগুলো বলছি। আমার কথাগুলো যদি কোনো অপরাধ হয়, তার জন্য আইনজীবী সমাজ দায়ী না। কারণ আমি আজকে যে কথাগুলো বলছি, আমি তো কারো কাছ থেকে অনুমতি নিয়ে আসিনি যে আমি এই আইনের কথাগুলো উল্লেখ করব, আইনের ধারাগুলো উল্লেখ করব। তাই এর জন্য সবাইকে দায়ী করা যাবে না। আমি শুধু বলতে চাইছি একটা কথা, যে 2-1 জন যদি কোনো অপরাধ করে থাকে, তার জন্য সমগ্র বাহিনীকে কখনোই দায়ী করা যাবে না। সমগ্র বাহিনীর প্রতি মানে ঘৃণা, ক্ষোভ এগুলো প্রকাশ করা যাবে না। যাই হোক, আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করব। অনেক সময় কি করে যে মানুষ ভুল করে ফেলে বা দায়িত্বে থাকার পরও এগুলো অনেক সময় নিজেরাও বুঝতে পারা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।